সম্ভবত কন্ট্রোল সোর্সেস এটা বোধহয় আলোচনা শুরু করেছিলাম, ঠিক না? না এটা শেষ হয়ে গেছিল কোনটা? একটু কি তোমাদের ইয়ে আছে? আজকে এই স্লাইডগুলির একটা বড় অংশ আমি তোমাদেরকে পাঠিয়েছি, পাইছো কিনা সবাই? জি স্যার, মেইলে পেয়েছি। কিন্তু এইটাও পরে তোমাদেরকে ডিসকার্ড করতে হবে, কারণ আই এম স্টিল ইমপ্রুভিং দিস স্লাইডস। ইমপ্রুভিং মানে হচ্ছে আমি নতুন স্লাইড আরো হয়তো যোগ করব, এবং আগের স্লাইডে হয়তো যদি কোথাও ইয়ে থাকে সেটা আমি অলরেডি 15 মিনিট হয়ে গেছে। লাস্ট ক্লাসে আমরা কোন কোন পর্যন্ত আলাপ করেছিলাম মনে আছে নিলয়? স্যার আমি সম্ভবত স্যার লাস্টের দিকে বের হয়ে গেছিলাম। অমিতাভ বলতে পারবে সম্ভবত স্যার। অমিতাভ স্যার এইটাই এখানে না এর আগে এখানে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। হ্যাঁ স্যার, ওকে গুড। এটা আমাদের লেখা। আচ্ছা তাহলে আমরা এখান থেকে শুরু করি। যাই হোক, আমরা আসলে আমারও তাই মনে হচ্ছিল যে আমরা আসলে কন্ট্রোল সোর্সেস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এর মধ্যে প্রথমটা ছিল ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই ক্ষেত্রে এটা হলো কি, এটা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটাকে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কেন বলছি, যে এটার ইনপুটটা হচ্ছে আমার নন ইনভার্টিং এ আমি ইনপুট দিচ্ছি V1, আর ইনভার্টিং ইনপুটটা গ্রাউন্ড করা আছে থ্রু R1। হ্যাঁ, তো এর এর এমপ্লিফিকেশন যেটা হয় V0/Vi, সেটা আমরা আগে বাইর করেছিলাম যে এটা হচ্ছে 1 প্লাস RF ডিভাইডেড বাই R1। এখন দেখো আউটপুট ভোল্টেজটা কি, আউটপুট ভোল্টেজ কনস্ট্যান্ট টাইমস V1। তাহলে আমার আউটপুট ভোল্টেজ যদি এই V1 এর প্রপোর্শনাল হয়, হ্যাঁ V1 বাড়াইলে আউটপুট ভোল্টেজ বাড়বে কমবে, তাহলে আমি বলতে পারি যে এটা যদি একটা V0 যেহেতু পাচ্ছি, তাহলে এটা সোর্স অফ ভোল্টেজ, এবং এই ভোল্টেজ ডিপেন্ডস অন দ্য ইনপুট ভোল্টেজ, therefore it is called voltage control voltage source. This is the fact actually. তো একইভাবে তুমি যদি নন ইনভার্টিংটাও দেখো, সেটাও কিন্তু একই। হ্যাঁ, অনেকটা ইনভার্টিং এও তুমি একই জিনিস পাবা। হ্যাঁ, ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, এটাকেও তুমি ভোল্টেজ একইভাবে ডিফাইন করতে পারো। এরপরে যদি আসি, সেটা আমি স্লাইড শোতে দেই, তাহলে স্পেস একটু বাড়বে। আর আমি এটা ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তো এই ক্ষেত্রে আমি অপারেশন অ্যাম্পলিফায়ারের নন ইনভার্টিং যে টার্মিনালটা সেটা গ্রাউন্ড করে দিলাম, আর ইনভার্টিং এ আমি ভোল্টেজ V1 দিলাম। তাইলে দেখো, তাহলে I0 কি হবে? I0 হবে হচ্ছে তোমার V1/R1। কেন এটা V1/R1? মানে I1 আর I2 সমান। হ্যাঁ, তা I1 সমান সমান কত? V1/R1। কাজেই I নট ও মানে আউটপুট কারেন্ট একই হবে। হ্যাঁ, তো এখন আমি যদি এই তোমার আউটপুট কারেন্টটা ইনপুট ভোল্টেজের সাপেক্ষে দেখি, তাহলে আমরা বলতে পারি যে ভোল্টেজ কন্ট্রোল ইনপুট ভোল্টেজটা আউটপুট কারেন্টকে কন্ট্রোল করছে, দেয়ারফর ইট ইজ কল্ড ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। হ্যাঁ, আশা করি তোমাদের এই সিম্পল ধারণাটা মনে থাকবে। আরেকটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এটাও যদি একই লজিকে দেখো, দেখতে পারবা যে আমরা এখানে I1 সমান সমান কি লিখতে পারি? I1 সমান সমান হচ্ছে তোমার আউটপুট, এই রিলেশনটা যদি দেখো
ভি ইন কত। এখানে আর এফ যেটা সেটা হলো আসলে কি আর এল লোড ভোল্টেজ। হ্যাঁ, তো এই এই পয়েন্টটা এটাকে এ দিয়ে ডিফাইন করা দরকার ছিল, আমি এটা অথবা নেক্সট এখানে এ লিখে দেবো। এটা হলো কি ভার্চুয়াল গ্রাউন্ড। তো ভার্চুয়াল গ্রাউন্ড হলো জিরো পটেনশিয়াল। তাহলে এখানে যদি কারেন্ট আই নট হয় তাহলে আই নট হবে কি, আই নটের সাথে তুমি এই রিলেশন দেখতে পারো। হ্যাঁ, তো আমি যদি ইনপুটে কারেন্ট আই ওয়ান দেই, হ্যাঁ আই ওয়ান যদি দেই, তো আগেরটার মতোই তুমি একই রিলেশনে দেখাইতে পারো যে ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে আই ওয়ান আর এল। হ্যাঁ, this is simply another way of applying the operation amplifier operation, whether the input is a current determined by V in by R1 or S I1 is equal to এখান থেকে তুমি দেখাতে পারো V out is equal to I1 RL। তো আউটপুট কারেন্ট হচ্ছে কি ইনপুট কারেন্টের সমানুপাতিক। হ্যাঁ, যে কারণে এটাকে বলতে হয় কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। I1 actually determines the V0. This is the logic to call this one as a current control of voltage source. হ্যাঁ, আগের গুলি যেভাবে তুমি বাইর করেছো, আউটপুটে যদি কারেন্টের সাথে দেখাইতে পারো সম্পর্ক ইনপুটে কারেন্ট, তাহলে সেটা কারেন্ট কন্ট্রোল সোর্স। যদি ভোল্টেজের ইনপুট ভোল্টেজের সাপেক্ষে যদি তুমি আউটপুট দেখো তাহলে সেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল সোর্স। হ্যাঁ, তো এইখানে যেটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স যেটা, এই জিনিসটা একটু দেখতে পারো। আমি এই স্লাইডটা নিয়েছি হলো বয়েল স্টেডের অনেক দেখবা, যদি তুমি নেটে ব্রাউজ করো বয়েল স্টেডের বইয়ের উপরে অনেক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 11। যদি দাও যে অপারেশন অ্যাম্পলিফায়ার বয়েল স্টেট, তো দেখবো যে অ্যাপ্লিকেশন অফ অপারেশন অ্যাম্পলিফায়ার বয়েল স্টেট। তাহলে এই ধরনের ইমেজ চিত্র দিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, ওখান থেকে আমি সরাসরি এই স্লাইডটা নিয়েছি। তো আর বইয়ে যেটা আছে, এটা বইয়ে একেবারে সিম্পল করে দেওয়া আছে I1 প্লাস I2 সমান সমান দিয়ে তোমার দেখানো হচ্ছে যে আউটপুট কারেন্ট is proportional to input current। এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এই দুইটার যোগফল I1 plus I2 is proportional to I naught, এরকম দেখানো আছে। হ্যাঁ, তো ওখানে কোনো ডিরাইভেশন নাই, কিন্তু এখানে ওরা আবার একটু ভিন্নভাবে এটা ডিরাইভ করেছে, সেই কারণে আমি এটা সরাসরি তোমার দেখানোর চেষ্টা করছি। This circuit may appear more complicated than the others, but it is really the same thing. এই জিনিসটা দেখতে পারো। ওখানে বসে চিত্রটা একটু ভিন্ন, বইয়ে যে চিত্রটা আছে না সেটা একটু ভিন্ন আছে, কিন্তু তুমি ইচ্ছা করলে এই চিত্রটাই দিতে পারো। এখানে ইনপুট দুইটাই V1 V2 আছে। তো বলা হচ্ছে কি, যেহেতু ডিফারেন্সিয়াল ইনপুট হচ্ছে, এইটার ডিফারেন্সিয়াল ইনপুট কত 0 ভোল্ট। তো ডিফারেন্সিয়াল ইনপুট যদি 0 ভোল্ট হয় তাইলে ভি আউট সমান RF বাই আর ইন, এটা কিভাবে লিখতে পারো? ইনপুট কারেন্ট কত এখানে? Anybody? কেউ কিছু বলতে পারছো? আরেকবার একটু বলবেন কাইন্ডলি স্যার। এই চিত্রে
এই চিত্রে তোমার ইনপুট যে ভি আউট, ধরো এই লাইনটা প্রথম, আমি যেখানে কার্সার নাড়াচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক কি না? প্রথম লাইন ভি আউট সমস্যা জি আর এফ স্যার, বাই জি আর স্যার। ইন, ভি ইন। তো এখান থেকে যদি দেখো যে ভি আউট ডিভাইড বাই ভি ইন, ভোল্টেজ গেইন, ঠিক না? আর এফ বাই আর ইন, আর এফ বাই আর ইন, আর ইন হলো ইনপুটের রেজিস্ট্যান্স। হুম, ইনপুটের রেজিস্ট্যান্স। এটা হলো তোমার কি ইনভার্টিং ইনপুটে, আগে আমরা যেটা দেখেছি ইনভার্টিং ইনপুটে ভি2 তে যদি কোনো কিছু দাও তাইলে আহ, যে ইয়া হয় অ্যাম্পলিফিকেশন হয়, এরকম একটা ছিল না রিলেশন? ইনভার্টিং ইনপুট ইন গেইন অফ অ্যান ইনভার্টিং অপারেশন অ্যাম্পলিফায়ার, ভি আউট ডিভাইডেড ভি ইন সমান আর এফ ডিভাইডেড বাই আর ওয়ান, এখানে ছিল আর কিংবা আর ওয়ান, ঠিক আছে? আর যেটা ছিল তোমার নন ইনভার্টিং, সেখানে হলো ওয়ান প্লাস আর এফ ডিভাইডেড বাই আর, এরকম ছিল। কিন্তু পিছনে যদি দেখো, এই তো গেইন, আচ্ছা এখান তো দেখতে পারো এইটার এইটার গেইন কত? এটা তো নন ইনভার্টিং, এই ইনভার্টিং এ দিয়েছে, ইনভার্টিং এ গেইন কত? আর এফ ডিভাইড বাই আর ওয়ান, ঠিক কি না? এইটাই তুমি এখানে যদি চিন্তা করো, এটা হলো কি ভি নট ডিভাইড ভি ইন, আর এফ বাই আর ইন, দেন আর ইন কত? আর ইন হচ্ছে এইখানের যে রেজিস্ট্যান্স, সেটা কত? আর ওয়ান বাই আর ওয়ান এবং আর টু, এই দুইটার মধ্যে যদি তুমি ডিফারেন্সিয়াল ভোল্টেজ দাও ভি ইন, তাহলে এই সামনে দুইটা রেজিস্ট্যান্স থাকবে আর ওয়ান এবং আর টু। তো এটা লেখা আছে আর ওয়ান এবং আর টু প্যারালাল। হ্যাঁ, তাহলে প্যারালাল যদি দাও এভাবে লেখা যায়, ঠিক কি না? জি স্যার। হ্যাঁ, তা আর আর ওয়ান প্যারালাল আর টু কে লেখা হচ্ছে আর ইন, কিংবা এভাবে লিখতে পারো। তো যদি তোমার উম, এখন বি নট ডিভাইডেড বাই আর এফ, বি নট ডিভাইডেড বাই আর এফ, এই চিত্রে হলো এটা আর ফোর, যেটা এটা হলো আর এফ, বুঝেছো? আগের চিত্রটার সাথে যদি মিলাও, আর ফোর সমান সমান কি আর এফ, ইজ ইট রাইট? আর একটু এখানে অ্যাজাম্পশন করতে হবে যে এই পয়েন্টটা হলো তোমার গ্রাউন্ড পোটেনশিয়াল এ, তা আর এফ বি নট ডিভাইডেড বাই আর এফ কিংবা আর ফোর, সেটা হচ্ছে আই নট। তো এখানে আই নট লেখা যায় এই লাইনের পরে, এটা দেখো আই নট, আর হচ্ছে ভি ইন মাইনাস ভি ইন ডিভাইডেড বাই আর ইন সমান সমান কত? আর ইন হচ্ছে আর ওয়ান প্যারালাল আর টু। তো আর ওয়ান প্যারালাল আর টু কে যদি তুমি রিঅ্যারেঞ্জ করে লিখো, তাহলে এটা এইভাবে লিখবে, ঠিক আছে? এটাকে সিম্পল একটু ম্যানিপুলেট করলে তুমি লিখতে পারো কি ভি ইন বাই আর ওয়ান আবার আছে, এইটুক তো হলো ভি ইন ডিভাইডেড বাই আর ওয়ান, এটা এটাকে আমরা ইনপুট কারেন্ট বলতে পারি। হ্যাঁ, আই, তো ভি ইন বাই আর ওয়ান আই, আর ভিতরেরটাকে ম্যানিপুলেট করলে হয় তোমার এরকম একটা চিত্র দাঁড়াচ্ছে। তার এটা হলো কনস্ট্যান্ট। তা আলটিমেটলি কি দিচ্ছে? মাইনাস কে, পুরাটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি তাহলে কে আই। আমরা আলটিমেটলি জানতে চাচ্ছি যে আউটপুট কারেন্টটা ইনপুটের সাথে কিভাবে সম্পর্কিত। এখানে হয়তো অ্যাজাম্পশন কিছু থাকতে পারে, I naught is proportion to input current. Therefore, you can say this circuit can be used as a current control current source. Is there any question? হ্যাঁ, দেখি কেউ একটু ইন্টারেক্টিভ হও। শুভ আছো? শুভ জি স্যার। কই দেখি তোমার ইয়ে অন করো, ভিডিও অন করো, লেট মি সি ইউ। কই শুভ কই? স্যার অন করছি। কই দেখতে পাচ্ছি না তো তোমাকে, কোথায় স্যার আছো? ও গুড,
শুভ, কি অবস্থা? এই তো স্যার সব আলহামদুলিল্লাহ ভালো। বাসায় বসে থেকে ক্লাস করা, ইট ইজ সো ব্লেসিং, কি বলো? জি স্যার। কোথাও যেতে হচ্ছে না, তুমি তোমার ঘরে বসেই ক্লাস করতেছো। কি অবস্থা, আল্লাহ জানে কতদিন এই অবস্থা থাকে, আল্লাহ রক্ষা করুক। তো গুড নিউজ হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ডের টিকা নাকি আবার নতুন করে ইয়া করা হচ্ছে, যদি এটা মার্কেটে আসে তাহলে ধরো যে রক্ষা। এনিওয়ে শুভ, থ্যাংক ইউ। তো আমি তোমাকে আমি আমি যে যে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে প্রথম আমি যে এখানে ভি আউট, এটা আমি লিখি নাই, জাস্ট এই অংশটা আমি পুরা কাট পেস্ট করেছি। ভি আউট সমান সমান মাইনাস আর এফ বাই আর ইন টাইমস বি ইন, যে লিখলাম এই জিনিসটা কি বুঝেছো? জি স্যার, জি স্যার। গুড। এইটা হচ্ছে আসলে ইনভার্টিং ইনপুট, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের গেইনের রিলেশন। হ্যাঁ, ভি আউট বাই ভি ইন সমান সমান আর এফ বাই আর, যেটা আগে আমরা একাধিকবার দেখিয়েছি। তো আলটিমেটলি আমরা এখানে দেখতে পারি যে আউটপুট কারেন্ট ইজ প্রপোর্শন টু হচ্ছে ইনপুট কারেন্ট। দ্যাটস ওয়াই we can say this circuit can be used as a current control current source. This is the thing we wanted to learn from this network. Okay, if you have no question then I can proceed. জি স্যার, প্রস্তুত। Okay, good. এরপরে আমি কয়েকটা, সবই বয়েল স্টেট থেকে। এই বয়েল স্টেটের বিশেষত্ব কি, চিত্রগুলি খুব ক্লিয়ার এবং অপারেশন অ্যাম্পলিফায়ারটাকে হালকা আকাশি দিয়ে ইয়ে করা আছে। তো আমরা কি দেখেছি যে সামিং অ্যাম্পলিফায়ার, সাবট্রাক্টর, ডিফারেন্সিয়েটর, ইন্টিগ্রেটর সার্কিট হিসাবে তোমার অপারেশন অ্যাম্পলিফায়ার ব্যবহার করা যায়, ঠিক কি না? তো এর প্রত্যেকটার জন্যই এক দুইটা করে তোমার সলভ প্রবলেম এক্সাম্পল হিসেবে দেয়া আছে। তা আমি এখান থেকে দুই একটা তোমাদের জন্য তুলে ধরছি যাতে একটু প্র্যাকটিস করতে পারো। এই প্রবলেমটা যেমন ধরো যে 11 নম্বর চ্যাপ্টারে, আমার কাছে এটা কত নম্বর এডিশন, 10th কিংবা 11th এডিশন বইটা আছে, তোমাদের কাছে হয়তো থাকবে। এই বয়েল স্ট্রিটের বইয়ের সফট কপি কি তোমাদের সবার কাছে আছে? একটু আমাকে জানাবা, আর না হয় আমি এই স্যার হয়তো আমি নেটে পেয়েছিলাম স্যার, তারপর আপনি পাঠিয়ে দিলে ভালো হয়েছে স্যার, খুব ভালো হয়। আমার কাছে আছে, হ্যাঁ। আমি তাহলে তোমাদের কাছে তোমাদেরকে ওটা শেয়ার করব, হ্যাঁ। স্যার থেরাজের বইয়ের তো সফট কপি পাইনি। থেরাজের বইয়ের সফট কপি, আসলে থেরাজা ইন্ডিয়ান বইগুলির ইয়া কি একটু এদিক সেদিক করে ওরা অনেক বই বানায়। হ্যাঁ, দেখো যে আমাদের কাছে যে বইটা আছে এটা হলো, দেখি আমার হাতের কাছে আছে, বেসিক ইলেকট্রনিক সলিড স্টেট। হ্যাঁ, এইটারে আবার ভিতরের ম্যাটেরিয়ালস এক দিয়ে আবার লেখা আছে কি ইলেকট্রনিক টেকনোলজি, আমি ইয়াতে পেয়েছিলাম ভিতরে। এই বইটা প্লাস আরো কিছু যোগসোগ করে আরেক বই বানায় ফেলছে, নতুন আরেক নাম দিয়ে দিছে। না, ওটার নাম হলো ইলেকট্রনিক টেকনোলজি বোধহয়। আমি তোমাদের একটা অংশ বোধহয় সামান্য কিছু ওখান থেকে দেখিয়েছি, সেটা হলো চ্যাপ্টার 62 সম্ভবত। সেই অংশ আমার কাছে ফটোকপি ইয়ে আছে, ডাউনলোড করা আছে, আমি তোমাদেরকে ওইটা হয়তো দিয়ে দেবো। আর বেশি হয়তো বা নেওয়া হয়নি। মোরালেস আমরা ইয়ার সাথেই থাকবো, ওই বয়েল স্টেটের সাথে থাকবো। আর আজকে এই অংশের শেষে অপারেশন অ্যাম্পলিফায়ার একটা অংশ যোগ থাকবে। সেটা কোনখান থেকে নিয়েছে আমি ওই স্লাইডে গেলে ওটা রেফারেন্স আমি তোমাদেরকে বলবো। কিন্তু তোমরা এর মধ্যে হয়তো বুঝে গেছো যে বয়েল স্টেটের চিত্র কোনগুলি আর হলো গিয়ে অন্যগুলির কোনটা। তো এটা হচ্ছে বয়েল স্টেটের প্রবলেম 11.6। এখানে হচ্ছে এই নেটওয়ার্কে দেখো যে V1 এবং V2 তে দুইটা সিগন্যাল দেওয়া আছে, 50 মিলিভোল্ট সাইন 1000t। V2 হচ্ছে
10 মিলিভোল্ট সাইন 3000t। এখন এই সাইন কস এগুলি দেখে ভয় ঘাবড়ানোর কিছু নাই। এটা একটা সিগন্যাল, এটা হচ্ছে তোমার কি এসি সিগন্যাল, ঠিক না? ডিসি যদি থাকতো তাহলে 50 মিলিভোল্ট থাকতো, কিন্তু যেহেতু এটার সাথে তোমার অসিলেটরি টার্ম আছে, দ্যাটস ওয়াই ইট ইজ এসি সিগন্যাল, ঠিক না? কি বলো? হ্যাঁ, ইয়েস স্যার। এসি সিগন্যাল, ওকে। তো এই দুইটা সিগন্যাল দিলে তোমার আউটপুটে কি হবে যদি বলা হয়, তাহলে এটা তুমি এই দুইটাকে যোগ করবা। তো যোগ করার জন্য নিয়মটা কি? এটা কোন টার্মিনালে দেয়া আছে বলো তো দেখি? এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনালে তুমি দিয়েছো। ইনভার্টিং টার্মিনালে V1 V2 দিয়েছো, এবং আমরা জানি কি ইনভার্টিং টার্মিনালে যদি তুমি ইন্ডিভিজুয়াল অনেকগুলি দাও, V1 V2 V3 V4 যদি দাও, তাহলে এটা আউটপুট হবে কি ইনপুটে যে সিগন্যালগুলি দিচ্ছ তার সামেশন, হ্যাঁ, অ্যালজেব্রাইক সাম। তো এটা কিভাবে করা হয়? যেহেতু ইনভার্টিং ইনপুটের গেইন কত? ইনভার্টিং ইনপুটের গেইন হচ্ছে তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই আর, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তো এখানে দেখো এক লাইনে লেখা আছে ভি নট সমান সমান হচ্ছে, প্রথমটা হচ্ছে RF ডিভাইডেড বাই 33 কিলো ওহম ইন্টু V1। এই টার্মটা হচ্ছে, এটুকু হচ্ছে কি ইনভার্টিং এমপ্লিফায়ারের গেইন। এইটা হচ্ছে দ্বিতীয় ইনপুটের জন্য গেইন। কিন্তু গেইন না লেখা, যেহেতু আমরা আউটপুটের জন্য ইন্টারেস্টেড, তা আমি শুধু V1 V2 পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, তো পাইলা কি 10 V1 আর এখানে হচ্ছে 33 V2। আর V1 V2 কি? V1 হচ্ছে 50 মিলিভোল্ট, সাথে এই অংশটা একেবারে সিম্পল অঙ্ক। এই দুইটা যোগ মানে পরে সাথে মাল্টিপ্লাই করে দাও, যা হলো তাই হচ্ছে তোমার আউটপুট। বুঝছো? এইটাকে আর কোনো তোমার সিম্পলিফাই করার যদি পারো করবে, না হলে দরকার নেই। এটা হলো সাইন এস, এটা হলো ধরো এ সাইন থিটা, আর এটা হচ্ছে বি সাইন সাইন থিটা 2। এটা যদি সাইন থিটা 1 হয়, এটা হলো সাইন। এগুলি আবার যোগ করতে চাইও না, যে এইটার যোগ এইটা, তারপরে সাইন দিয়ে আবার এটা যোগ করে দিও না। এটা হচ্ছে অ্যাঙ্গেলের টার্ম, ঠিক আছে? এনি কোয়েশ্চেন সো ফার? তাহলে তোমার আনসার হবে এই লাইনটাই। একইভাবে কি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, পাচ্ছি। গুড। অ্যাঙ্গেলের টার্ম দুইটা কিন্তু এবার সরাসরি যোগ করে দিতে পারো না, বুঝছো? যদি নাম্বার যদি বেশি থাকে, তারপরে আরো ওটাকে আরো সিম্পলিফাই করার দরকার নেই, ওটুকু রেখে দিও। আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করি, কেউ কাকে জিজ্ঞেস করব? নুরুল আশিকিন আসছো? নুরুল, আমি এখানে তোমার অপশন দিয়েছি যে তোমাদের নাম চেঞ্জ করতে পারো। হ্যাঁ, যদি ধরো যে কথা তোমার ভাইয়ের কিংবা তোমার ফ্যামিলির কারোর নামে যদি কম্পিউটারটা থাকে, তুমি লগ ইন করলে ওই নামেই হয়তো বা আসবে, কিন্তু এটা তোমাদের অ্যালাউড যে তুমি তোমার নামে চেঞ্জ করে দিতে পারো। হ্যাঁ, তো সেটা হলে সুবিধা হয়। আমি আমি ধরো যে, তো আমি তোমাদের নাম এখানে যা দেখছি, দেখা গেল যে এটা তোমার বড় ভাইয়ের নাম না, অন্য কারোর নাম হইলো, কিন্তু আমি তো আমি মনে করো যে ইউ আর মাই স্টুডেন্ট নামটা, কিন্তু যদি ওটা অন্য কারোর হয় তখন মানে বিব্রতকর অবস্থা। কি বলো? তোমরা তোমাদের নাম আম, নামে চেঞ্জ করে নিও। ওটা এখন থেকে ওপেন থাকবে যে তুমি তোমার নাম দিতে পারবে, চেঞ্জ করতে পারবে, কম্পিউটারের নাম আসবে না।
শিফাতুল ইসলাম আছে না? শিফাত আছো? আচ্ছা, ও কি দূরে আছে কিনা নাকি আমার কথা শুনতে পাচ্ছে না, আই এম নট শিওর। তন্ময় কই? তন্ময় আছো? জাহিদ হাসান জি স্যার। হ্যাঁ, তুমি তোমার একটু ভিডিওটা অন করে আমরা দেখি তোমার এই 6 মাসে তোমার কি পরিবর্তন হলো। জি স্যার। স্যার শুনুন স্যার। ওয়ালাইকুম আসসালাম। কই তোমার তোমার তো দেখতে পাচ্ছি না। স্যার ভিডিও। ভিডিও অন করেছো? জি স্যার। লেটস সি যে এই প্রবলেমটা তোমার কি কোনো সমস্যা আছে? আমরা অ্যাডাস না স্যার। আগে অ্যাডাস সার্কিট পড়েছি ঠিক না? জি স্যার। কিভাবে সাম করতে হয় সেটা আমি এখানে চেষ্টা করেছি এক্সপ্লেইন করার জন্য। হ্যাঁ, তো এখানে কোনো সমস্যা যদি থাকে বলতে পারো, আর না হয় আমরা আগাইতে পারি। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার প্লিজ। সমস্যা নেই। স্যার এখানে যদি আমি গেইন বের করতে চাই সেক্ষেত্রে কি ইন্ডিভিজুয়াল ভোল্টেজ V1 আর V2 রেসপেক্টিভ বের করতে হবে? হ্যাঁ, কিন্তু এখানে গেইন আসলে হচ্ছে কি জানো, যে গেইন V1 এর জন্য গেইন এবং V2 এর জন্য গেইন তুমি আহ, আলাদা হয়তো বা হবে না, বুঝেছো? তাহলে সেক্ষেত্রে যোগ করতে হবে। কিন্তু যদি এইটার আউটপুট যদি আরেকটাতে দাও, যেটা আগের আগের দিন ক্লাসের আগের লেকচারে আমরা ইয়ে করেছি যে 3 স্টেজ অ্যাম্পলিফায়ারের আউটপুট গেইন কত, in that case you had to multiply all the gains together, but here the case is different. এখানে যদি তুমি এটার জন্য যদি গেইন নাও, এটা মানে B1 এর জন্য যদি গেইন বের করো, B2 এর জন্য কত, you have to um, কি বলে add up all the stuffs, then you can find the resultant gain. স্যার এখানে তাহলে টোটাল গেইন 43 তাই না? এইটা সরাসরি তুমি গেইন এইভাবে বাইর করতে পারবে না, কারণ এখানে সাইন টার্ম আছে, এই টার্মগুলি এরও কন্ট্রিবিউশন থাকবে, বুঝেছো? এটার গেইন বাইর করা আসলে কমপ্লিকেটেড হবে, বুঝতে পারছো? যে সরাসরি যে আমাদের গেইন মানে কি ভি নট ডিভাইডেড বাই ভি আই তো লিখবা, ভি আই এর সাথে কিন্তু শুধু ও ইয়া না, কি বলে অ্যামপ্লিটিউড টার্ম না, এর সাথে আবার সাইনোসয়েডাল টার্মও আছে। সেই সাইনোসয়েডাল টার্মের কনসিডার করে তোমাকে গেইন বার করতে হবে। তো একটা হচ্ছে ডিসি গেইন আর একটা হলো এসি গেইন। আমরা সম্ভবত এসি গেইন আলোচনা করি নাই, শুধু ডিসি গেইন নিয়ে আলোচনা করেছি, ঠিক না? এসি গেইনের জন্য তোমাকে এই এই সাইন টার্মেরও কন্ট্রিবিউশন ওখানে দিতে হবে হয়। যাই হোক, আমরা এসি নিয়ে আলোচনা করছি না, কি বলো? হ্যাঁ স্যার। ওকে, আমরা এই সার্কিটটা যদি একটু দেখি, এটা হলো যে দুইটা নেটওয়ার্ক আছে যেটাতে তোমাকে আইএল বাইর করতে হবে, আরেকটা হচ্ছে তোমার বাইর করতে হবে আউটপুট ভোল্টেজ। হুম, আহ, দুইটা 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 টার্ম তোমাকে, একটা তো হচ্ছে ফিডব্যাক কারেন্ট আর একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। আর এই নেটওয়ার্কটা প্রথমটা যেটা দেখো, এটার কানেকশনটা কোনটায়? আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি কোথায়? ইনপুট ভোল্টেজ দিচ্ছে হচ্ছে ইনভার্টিং ইনপুটে। হ্যাঁ, এই জিনিসটা তোমাকে স্মরণ রাখতে হবে যে আমি আমার যে ভোল্টেজ যেখানে আমি অ্যাপ্লাই করছি সেটা কোথায়, সে অনুসারে কিন্তু তোমার রিলেশন ভি নট সমান সমান কি হবে না হবে ওটা চলে আসে। তো প্রথমটার জন্য যদি তুমি ইনপুট কারেন্ট দেখো, আরে সরি, ফিডব্যাক কারেন্ট কিংবা লোড কারেন্ট কিংবা আউটপুট কারেন্ট যদি দেখো, তাইলে কিভাবে আছে? এটা হলো আউটপুট V0, এখানে V0, আর এই কারেন্ট যেটা এটা হলো I নট, কিন্তু I নট এর পরিবর্তে হচ্ছে আমরা RL বলছি, সে কারণে এটা হচ্ছে লোড কারেন্ট হিসাবে দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে তোমার বাই ডিফল্ট এই পয়েন্টটা হচ্ছে ভার্চুয়াল গ্রাউন্ড পয়েন্ট।
তো ভার্চুয়াল গ্রাউন্ড যদি হয় তাহলে এর ইয়ে কত, এখানে কারেন্ট কত হবে? এটার কারেন্ট হবে এই আইএল সমান সমান এটার ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে I1, হ্যাঁ, কিংবা আই ইন সমান সমান হচ্ছে আই এল কিংবা আই নট। তো আমি যদি এখান থেকে আমি বুঝতেছি না আসলে কারেন্ট কতটুকু হবে, কারণ এটার আউটপুট আমার জানা নাই। কিন্তু এখানে আমি দেখছি কি V1 দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, তো কাজে আমি আই ইন যেটা এটা বাইর করতে পারি। আই ইন কত হবে? আই ইন হচ্ছে হলো V1/R1, বাট বাই ডিফল্ট এটা হচ্ছে এটা হলো আউটপুট কিংবা ফিডব্যাক কারেন্টের সমান হবে। তাহলে আমি এখানে আই এল লিখলাম, জাস্ট দুইটা রেশিও। তো তোমাকে যেটা মনে রাখতে হবে যে অঙ্ক হলো এক লাইনও না, আধা লাইনের অঙ্ক, কিন্তু তুমি যদি জিনিসটা মনে না রাখতে পারো যে এটার কারেন্ট আমি কিভাবে বাইর করব, তাহলে কিন্তু বেশ কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। কাজেই একটু মনোযোগ দিয়ে সার্কিটগুলি দেখতে হবে যে আমি ইনপুট কোথায় দিচ্ছি, এবং তার জন্য ইনপুট কারেন্ট কি হবে, আউটপুট কারেন্ট কি হবে, তাইলে আশা করি সমস্যা হবে না। এরকম সার্কিট আমি হয়তো তোমার পরীক্ষায় দিতে পারি, বেশি নাম্বার না থাকলেও কম নাম্বার হলেও থাকবে। তো আর লাস্টেরটা দেখো যে এখানে আউটপুট ভোল্টেজ কিভাবে হচ্ছে। আউটপুট ভোল্টেজ হলো তোমার কত, ইনপুটের যে ইনপুটে এখানে অন্যান্য জায়গাতে আছে ইনপুটে ভোল্টেজ দেওয়া আছে, কিন্তু ইনপুটে এটাতে কারেন্ট দেওয়া আছে। এইখানের কারেন্ট আর এইখানের কারেন্ট হলো সমান, বুঝলা? এটা কেন হয় যে আমার এটা হচ্ছে গ্রাউন্ড, এই পয়েন্টটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে এইখানের থেকে যদি ওই কেসিএল যেটা আগে আমি তোমাদেরকে আলোচনা করেছি, যে এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করো, এই কম্পোনেন্ট কারেন্ট কম্পোনেন্ট এই কারেন্ট কম্পোনেন্ট সমান, তাইলে এখানে হচ্ছে তোমার I1 R1 এখানে কারেন্ট যা সমান সমান হবে তোমার এখানে কারেন্ট আর ভোল্টেজ যদি দেখি যে এটা ড্রপ কত, তো সেটা হবে যে রেজিস্ট্যান্স টাইম কারেন্ট, এটা এখানে লেখা আছে 10 মিলি অ্যাম্পিয়ার টাইমস 2 কিলো ওহম, যেগুলো 20 ভোল্ট। ভেরি সিম্পল, হ্যাঁ, এক লাইনও না অঙ্ক, কিন্তু তোমাকে একটু স্মরণ রাখতে হবে যে আসলে আমরা এখানে কি কনসিডার করছি। এনি কোয়েশ্চেন? আমি আরেকজনকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি, ইউজার কে লিখেছে বলো তো, তোমার নামটা একটু লিখবা পরে। ইউজার কে? ইউজার গেস্ট কে আছো? ইউজার চেঞ্জ করো নাই নাম? হ্যাঁ, ইউজার তোমার নাম কি বলো? ইউজার আমি লিখে দিচ্ছি, আর নাম লেখার ব্যবস্থা আছে দেখি। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার আমরা শুনতে পাচ্ছি। তো ইউজার যে ওটা কে? জানি না তো স্যার। হ্যাঁ, ইউজার নিলয়, জি স্যার। ইউজার কে? কি নামে আছো? তোমার নাম কি বলো? স্যার ইউজার তো স্যার বলতে পারছি না এটা কি। ওটা বলে দাও যে তোমার বন্ধুরা যেন ইউজার নামে না রাখা। এনিওয়ে ইউজার, তুমি তোমার নামটা বলো এবং সেই হিসাবে তুমি ইচ্ছা করলে তুমিও চেঞ্জ করতে পারো, না আমি আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখানে কিভাবে তোমার লোড কারেন্ট এবং আউটপুট ভোল্টেজ ক্যালকুলেশন করতে হয়, দুটো সিম্পল উদাহরণে দেওয়া আছে। আরেকটা জিনিস হলো একটি ফিল্টারস, আমাদের সিলেবাসে আছে লো পাস ফিল্টার আছে, হাই পাস ফিল্টার আছে, ব্যান্ড পাস ফিল্টার আছে, দিস আর কল্ড অ্যাক্টিভ ফিল্টারস। এবং
কিভাবে লো পাস ফিল্টার হিসেবে কাজ করে, হাই পাস ফিল্টার হিসেবে কাজ করে, এগুলি আমরা আম, পিছনের যে ক্লাসগুলি করেছি এই ডিফারেন্সিয়েটর কিংবা ইন্টিগ্রেটেড সার্কিটের সময় কিন্তু এগুলি আমি বলেছিলাম যে এটা লো পাস হিসেবে কাজ করবে, এটা হাই পাস হিসেবে কাজ করবে। তো ওখান থেকে এইগুলি একটু দেখে নিবা। কিন্তু যদি তোমার কোশ্চেন আছে হাউ ডু ইউ ডিজাইন অ্যাক্টিভ ফিল্টার্স ইউজিং অপারেশন অ্যাম্পলিফায়ার, ইউ হ্যাভ টু ডিসকাস, দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট অল অফ ইউ। হ্যাঁ, বিস্তারিত বইও বয়েল স্ট্রিটও আছে, কিংবা তুমি অনলাইন এর হেল্পও নিতে পারো। আশা আমি এই ফিল্টার নিয়ে এখানে আর কোনো স্লাইড বানাইনি, এটা তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য রয়ে গেল। এখানে হচ্ছে আমার আমি ইয়াতে যেটা দেখলাম সিলেবাসে, যে অপারেশন অ্যাম্পলিফায়ার ব্যবহার করে কিভাবে, স্যার অ্যাসাইনমেন্ট কবে জমা দিব আমরা? নট নেসেসারিলি জমা দেয়া, বাট অন গুড ফেথ আই এম আস্কিং ইউ, যেহেতু তুমি আমাকে এখন যদি তোমরা 80 জন আমাকে অ্যাসাইনমেন্ট জমা দাও, আমি ওগুলি সবই কালেক্ট করতে পারি, বাট ইটস আ বিগ হ্যাসেল টু লুক অল দিস স্টাফস। তোমরা নিজেরা বানায় রাখো, ইফ নেসেসারি আই উইল আস্ক ইউ টু সাবমিট। ঠিক আছে? Yes, sir. তো আমাদের সিলেবাসে যেটা আছে যে আমরা অপারেশন অ্যাম্পলিফায়ার ব্যবহার করে কিভাবে ইনস্ট্রুমেন্ট বানাইতে পারি। হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট মেইনলি ইনস্ট্রুমেন্ট হচ্ছে যে এগুলি দিয়ে কিভাবে বিভিন্ন মিটার বানানো যায়, যেমন ভোল্ট মিটার, কারেন্ট অ্যাম্প মিটার কিংবা মাল্টিমিটার কিভাবে বানানো যায়, সেটা আমাদের সিলেবাসে আছে। এই অংশের সাথে আরো যোগ আছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স অপারেশন অ্যাম্পলিফায়ার। আমি ভাবছিলাম যে আমাদের মতো শেষ হয়ে গেছে, তা না, আমরা ইনস্ট্রুমেন্ট সার্কিটস ইউজিং অপারেশন অ্যাম্পলিফায়ার এটা একটু আলোচনা করব। নেক্সট ক্লাসে হয়তো বা তোমার ইয়ে নিয়ে আলোচনা করব যে ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ অপারেশন অ্যাম্পলিফায়ার। তো আজকে আমি একটু দেখাতে চাচ্ছি যে একটা অপারেশন অ্যাম্পলিফায়ার কিভাবে তুমি এই ইয়েতে কাজ করাতে পারো, ভোল্ট মিটার হিসেবে কাজ করাতে পারো। ভোল্ট মিটার মানে হচ্ছে কি, তোমার একটা আননোন ভোল্টেজ যদি থাকে, সেই ভোল্টেজটা কিভাবে মিটারে রিড করবা। এটা সিম্পল সার্কিট। এইটা হচ্ছে যেটা তোমাদের সাথে তখন বলেছিলাম আর কি, যে এই সার্কিটটা বয়েল স্টেটে হয়তো বা নাই। আমি আগের বছর পড়ানোর সময় এটা দেখেছিলাম, সেটা হচ্ছে তোমার আরএফ কাফলিন নামে, বাই আরএফ কাফলিন নামে, কাফলিনের একটা বই আছে আমাদের সেমিনার লাইব্রেরিতে বোধহয় আছে, আরএফ কাফলিন। আচ্ছা, আমি এটা এখনই লিখে রাখি। স্যার আজকে কিন্তু আমাদের 11টা ক্লাস আছে স্যার, আরেকটা। ও তাই নাকি? কোন ক্লাস? তাহলে যেহেতু সময় নাই, আমার মনে হয় এটা আলোচনা হবে না। আমরা নেক্সট ক্লাসে ইনস্ট্রুমেন্ট সার্কিটরি নিয়ে আলোচনা করব, এবং আই হ্যাভ টেকেন দিস as documents from a book written by R.F. Coughlin. এখানে পেজ নাম্বার দেওয়া আছে 6th edition, পেজ 119। এটা তোমাদের ওই বই সংগ্রহ করার দরকার নেই, আমরা শুধু এই অংশটাই শুধু ওই বইয়ের থেকে পড়ছি, এবং I hope if I explain this one you will be able to understand what this circuit is and how this circuit works to measure your unknown voltage. ঠিক আছে? আশা করি অসুবিধা হবে না। তো তোমাদেরকে যে স্লাইডটা আমি পাঠিয়েছি, স্লাইডস গুলো পাঠিয়েছি, এটাতে বলতে এই সার্কিটটা নাই। আমি ইয়া সহ কি বলে ফ্রিকোয়েন্সি রেসপন্স সহ আপডেট করে আবার পাঠাবো। তো তোমাদের সাথে আমার ক্লাস আজকে তো শেষ এখানেই, কাল এরপর বুধবারে ছিল, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, বুধবার 10টায়। জি স্যার, 10টা ইনশাআল্লাহ। ওকে, গুড। তাহলে আমরা বুধবারে তোমাদের সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাটেনশন। হোপ টু সি ইউ
the day after